দর্শক মণ্ডলী, আমরা আজকে বাংলাদেশ টেলিভিশনে আপনাদের স্বাগত জানাচ্ছি একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানে, এবং এটির উপলক্ষ হচ্ছে জলবায়ু পরিবর্তনে যে অভিযোজন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে 22 থেকে 25 এপ্রিল। মাননীয় প্রধানমন্ত্রী সে সম্মেলন উদ্বোধন করেছেন। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপো 2024 এর উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে আজকের এই বিশেষ আলোচনায় অতিথি হিসেবে আমরা পেয়েছি আমাদের বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরী এমপি, মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ এবং পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর ফজলে রাব্বি সাদেক আহমেদকে। জাতীয় অভিযোজন পরিকল্পনা সেটি প্রণয়ন শুধু নয়, প্রণয়নের সাথে তার বাস্তবায়নের নানামুখী চ্যালেঞ্জও রয়েছে, এবং সেই চ্যালেঞ্জগুলোর অন্যতম চ্যালেঞ্জ এর অর্থায়ন। সেই অর্থায়নের একটি অংশ আমাদের জাতীয় রাজস্ব থেকে যেভাবে যোগান দেওয়া হচ্ছে, আন্তর্জাতিকভাবেও সহযোগিতার সুযোগ নেবার প্রয়োজনীয়তা রয়েছে। সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং তার অর্থায়নের বিষয়টি আরেকটু বৃহত্তর পরিসরে আলোচনার জন্য আমি ডক্টর ফজলে রাব্বিকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। তা আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, যে ক্লাইমেট চেঞ্জের কারণ মূলত গ্রিন হাউস গ্যাস এমিশনের জন্যে, ওইটা প্রতিকার করার জন্যে আমরা প্রশমন বা মিটিগেশন করে থাকি। আর ক্লাইমেট চেঞ্জের জন্য যে আমাদের অভিঘাত বা ইম্প্যাক্ট, সেটা থেকে বেঁচে থাকার জন্যে, অ্যাডজাস্ট করার জন্যে আমরা যেটা করে থাকি অভিযোজন বা অ্যাডাপ্টেশন বলে থাকি। আপনি জানেন যে এটার জন্যে মূলত আন্তর্জাতিক অর্থায়নের উৎস রয়েছে, দেশীয় অর্থায়নের উৎস রয়েছে। কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল ডকুমেন্ট, আপনি বলেছেন যে ন্যাপ এক্সপো যেটা হচ্ছে, এটা ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের আওতায় হচ্ছে। আমরা এটার ন্যাপ প্রণয়ন, বাস্তবায়ন, এটা প্রণয়নের সমস্যা, এটা প্রণয়নে অর্থায়ন, টেকনিক্যাল সাপোর্ট, এই সব কিছুই আলোচনা হবে। তা মূলত আন্তর্জাতিক পরিসরে গ্রিন ক্লাইমেট ফান্ড এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি, তাদের মাধ্যমে আমরা যে ডকুমেন্টটা প্রণয়ন করব সেটার অর্থায়নটা হচ্ছে। এটা খুব অল্প টাকা লাগে। আন্তর্জাতিক পরিসরে এটা দেখা গিয়েছে ফর দ্য লাস্ট 20 ইয়ার্স যে আমাদের যে অর্থায়ন হয় সেটা সীমিত, তার মাঝে আবার অ্যাডাপ্টেশনের অর্থায়ন আরও সীমিত। ধরা হয় গ্লোবাল পর্যায়ে আন্তর্জাতিক পরিসরে 10%, যে মিটিগেশন বা প্রশমনের যে অর্থায়ন, সেটা কিছু রেভিনিউ জেনারেট হয়, কিছু লাভ হতে পারে, কিছু ব্যবসা হয়, এবং ওটাতে পুরা পৃথিবীবাসী উপকার হয়। 1 টন গ্রিন হাউস গ্যাস এমিশন কমলো, তার মানে পৃথিবীব্যাপী এটার উপকার পায়। কিন্তু অ্যাডাপ্টেশনটা হচ্ছে লোকাল। আমার বন্যায় বাড়ি ঘর ডুবে যায়, ওইটা ওই জায়গায়ই করতে হবে। আমার কোস্টাল এরিয়াতে সাইক্লোন হয়, মানুষ মারা যায়, গরু মারা যায়, আমাদের বাড়ি ঘর ডুবে যায়, ওখানেই করতে হবে। যার জন্য, এবং ওটাতে কোনো ব্যবসা হয় না সাধারণত, যার ফলে আন্তর্জাতিক অর্থায়ন খুব কম। অ্যাডাপ্টেশনের গত কপের আগের কপে গ্লাসগো কনফারেন্সে যখন কথা হচ্ছিল যে অ্যাডাপ্টেশন ফিন্যান্সিং খুব কম, এটা আরও বেশি হওয়া উচিত, তখন মিনিস্টারিয়াল পর্যায়ে আমার যতটুকু মনে আছে, স্যার মনে করতে পারবেন, অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া ছিল মিনিস্টারিয়াল পর্যায়ে। তো এলডিসির প্রতিনিধিত্ব করেছিলেন স্যার সাবের হোসেন চৌধুরী স্যার। তো ওনারা জিজ্ঞেস করলেন আপনারা অ্যাডাপ্টেশনে অর্থায়নে কী চান? তো স্যার একটা বলেছিলেন, যদি আমি ভুল করে না থাকি, যে আমরা শুনতে পাচ্ছি এটা ডাবলিং, মানে আপনার দ্বিগুণ করতে চাচ্ছেন। আমি তো বলি যে এটা 4 গুণ করলেও হবে না, কারণ এখন তো এটা 10%। আমরা চাই ব্যালেন্সড, মানে 50-50। তো সেই ক্ষেত্রে আমাদের চাওয়া, যেমন আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান করেছি, আমাদের $230 বিলিয়ন দরকার আপ টু 2050। এটা প্রতি বছর যদি আমরা হিসাব করি 8.5 বিলিয়ন হয়। তো সেই ক্ষেত্রে UNFCCC যদি আপনি পড়ে থাকেন প্যারিস এগ্রিমেন্টে, এখানে কিন্তু উন্নত দেশ স্বীকার করে নিয়েছে
যে ডেভেলপিং কান্ট্রি পার্টিকুলারলি যারা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ তাদের অ্যাডাপ্টেশন এবং মিটিগেশনে অর্থায়ন করবে উন্নত দেশ। তো এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে গ্রিন ক্লাইমেট ফান্ড হয়েছে, অ্যাডাপ্টেশন ফান্ড হয়েছে, আমরা গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি থেকে কিছু ফান্ড পাই, লিস্ট ডেভেলপ কান্ট্রিজ ফান্ড থেকে কিছু ফান্ড পাই, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় আমার যতটুকু স্বল্প অভিজ্ঞতা 5 to 10%। তা আমরা চাচ্ছি এটার একদম সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য পরিমাণটা বাড়ানো উচিত। অ্যাডাপ্টেশনে আমরা এটাতে লোন চাই না, কারণ এটাতে যেহেতু আমাদের লাভ হয় না, সেক্ষেত্রে আমরা চাচ্ছি এটা গ্র্যান্ড বেসড বা অনুদান ভিত্তিক যাতে হয়। অ্যাডাপ্টেশনে অর্থায়নের মূল এই কয়েকটা কথা। আমরা সবসময় এই কথাটা বলছি যে এই জলবায়ুর বিপর্যয় তো আমাদের সৃষ্ট নয়, এবং অন্যরা এই সমস্যা তৈরি করেছে যেটার মূল্য দিচ্ছি আমরা, এবং সেই মূল্য দিতে গিয়ে তাদের কাছে আমরা যৌক্তিকভাবে দাবি করছি যে প্রবলেমটা তৈরি করেছো তোমরা, আমরা এটা থেকে উত্তরণের চেষ্টা করছি, আমাদেরকে সহায়তা দাও, যে সহায়তাটা আমাদের ন্যায্য দাবি। স্যার, আপনি যদি এই বিষয়টা দীর্ঘদিন ধরে তো আন্তর্জাতিক ফোরামে অ্যাডভোকেসি এবং নেগোসিয়েশনের মধ্যে শক্তভাবেই রয়েছেন, আপনার অভিজ্ঞতা কি? আমরা মাল্টিল্যাটারালিজমের কথা বলি, আমরা আন্তর্জাতিক পর্যায়ে সংগতি সলিডারিটির কথা বলি, তবে সেগুলো শুধু কথা পর্যায়ে রয়ে গেছে, বাস্তবে কিন্তু তার কোনো প্রতিফলন আমরা দেখি না। কারণ যে $100 বিলিয়ন কথা বলা হচ্ছে সেটা তো আসলে আমাদের চাহিদার তুলনায় কিছুই না। আপনি শুনেছেন যে আমাদের শুধু বাংলাদেশের প্রয়োজন হচ্ছে $8.5 বিলিয়ন, যেটা $1 লক্ষ কোটি টাকা, এবং সেখানে সারা বিশ্বের জন্য তারা বলছে $100 বিলিয়ন, এবং সেটার যে কথা ছিল যে সেটা 50 ভাগ, অর্ধেক হবে আমার অভিযোজন এবং বাকিটা হচ্ছে মিটিগেশন, সেটা হয়নি। প্রযুক্তির যে ট্রান্সফার বিষয়টা আছে সেটা হয়নি। সুতরাং আমরা যখন দেখি আমরা বলি যে এটা আসলে অনেক কথা বলা হয়েছে, অনেক অঙ্গীকার করা হয়েছে, কিন্তু একটাও বাস্তবায়ন করা হয়নি, যার ফলে যে সমস্যাটা এখন তৈরি হচ্ছে যেখানে বিশ্বাসযোগ্যতার একটা বিশাল একটা ঘাটতি তৈরি হচ্ছে। সুতরাং আমরা যখন এই ধরনের একটা আলোচনায় যাই, আমরা কথা বলি, যেই কথাগুলো আমরা শুনছি বা আমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেগুলি যে বাস্তবায়ন হবে এটা নিয়ে কিন্তু কোনো ধরনের নিশ্চয়তা নেই। সুতরাং ওই জায়গায় যে আন্তর্জাতিক সহযোগিতা, আন্তর্জাতিক সংগতি, এটা কিভাবে বাড়ানো যায়, এবং আমার ধারণা যে আমরা যেই এক্সপোজিশন যেটা শুরু করলাম আজকে, সেটা কিন্তু এই বিষয়টা গুরুত্ব পাবে যে আমরা কিভাবে বিশ্বাস করব। পরিকল্পনা করা এক কথা, তবে সেটা বাস্তবায়ন করার জন্য যে আমার যে সম্পত্তির দরকার সেটা তো আমার নাই, তাহলে আমি সেটা কিভাবে করব। আর বাংলাদেশ যেটা করছে এটা আমি মনে করি এটার জন্য অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং তার যে ভিশন আছে পুরো বিষয়টা নিয়ে। দেখেন, আমরা বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে বর্তমান যে অর্থ বছর 37,000 কোটি টাকা 25টি মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দ করা হয়েছে। আমার মনে হয় না যে দেশগুলো আসছে তারা কেউই এই পরিমাণ সম্পদ, অর্থাৎ আমরা বিদেশের দিকে তাকিয়ে নেই, এবং সেই জন্যই বলা হয় যে বাংলাদেশ শুধু ভিকটিম না, আমরা কিন্তু এখানে একটা চ্যাম্পিয়নও, আমরা নেতৃত্ব দিচ্ছি, আমরা লিডার। বলছি আমরা শুধু হাত পা গুটিয়ে বসে নাই যে আমরা ভিকটিম, আমরা কিন্তু পরবর্তী পর্যায়ে যাচ্ছি। আমি সচিব মহোদয়ের কাছে আসতে চাই, নেট এক্সপো 2024 এখানে ঠিক কি প্রধান উদ্দেশ্যগুলোকে সামনে নিয়ে এটা বাস্তবায়ন করবার চেষ্টা করছি? ধন্যবাদ আপনাকে। আসলে ন্যাপ এক্সপো এটি আয়োজনের জন্য আমরা COP28 যেটা দুবাইতে অনুষ্ঠিত হয়ে গেছে, সেখানেই UNFCCC কর্তৃপক্ষ বাংলাদেশকে অনুরোধ জানাই। কারণ ইতিমধ্যে মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা ন্যাপ বাস্তবায়নে এবং জলবায়ুর অভিঘাত মোকাবেলায় যে লিডারশিপের স্বাক্ষর রেখেছি সেটি অন্য দেশের জন্য অনুসরণীয়, শিক্ষণীয়, এবং এটা আমাদেরকে এক ধরনের স্বীকৃতি যে আমাদের যে রেজিলিয়েন্স ডেভেলপ করেছে সেই জায়গা থেকেই তারা আমাদেরকে আহ্বান করেছে। এটির উদ্দেশ্য হচ্ছে যে ন্যাপ যেটি UNFCCCর একটি প্রচেষ্টা যে সকল দেশ একটি ইউনিফর্ম, একটি আনুষ্ঠানিকভাবে অভিঘাত মোকাবেলার জন্য ব্যবস্থা গ্রহণ করবে, সেটি দেখা যাচ্ছে 198টি সদস্য দেশের মধ্যে মাত্র 54টি দেশ ন্যাপ জমা দিয়েছে, UNFCCCর কাছে অনুমোদন করেছে, প্রিপেয়ার করেছে। তার মধ্যে বাংলাদেশ 2022 সনে এটি প্রস্তুত করে, এবং আমাদের যে ডেভেলপ করার প্রক্রিয়াটি এবং আমাদের এটার গুণগত মান এবং এটার বিন্যাস
এইগুলো প্রশংসিত হয়েছে। তো ফলে আমরাও মনে করছি যে ন্যাপ বাস্তবায়নে আমাদের চ্যালেঞ্জ আছে, আলোচনা এসছে, আমাদের অর্থায়নের চ্যালেঞ্জ আছে, আমাদের ক্যাপাসিটির চ্যালেঞ্জ আছে। আমরাও অন্য দেশ কিভাবে করছে ওটা আমরা দেখব। একই সাথে আমাদের যে অর্জন বা রেজিলিয়েন্স যেটা আমরা ডেভেলপ করেছি সেটা আমরা বিশ্বের কাছে শোকেসিং করতে চাই, যে অন্যরাও যদি আমাদের লার্নিং নিয়ে নিজের দেশের অ্যাডাপ্টেশনের কাজটি মোকাবেলা করতে পারে, তাহলে আমরা আসলে প্ল্যানেটকেও সার্ভ করব অ্যাট দ্য সেম টাইম। শুধু নিজের দেশের না, অন্য দেশের অভিজ্ঞতাও আমরা কন্ট্রিবিউট করতে পারবো। এইরকম একটি জায়গা আমি মনে করি যে ন্যাপ এক্সপো 2024 বাংলাদেশকে সুযোগ করে দিয়েছে। ডক্টর ফজলুর রাব্বী, আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা তো ইতিমধ্যে জলবায়ু অভিঘাত মোকাবেলা, জলবায়ুর কারণে সৃষ্ট যে সমস্যাগুলোর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেগুলোর সাথে ইতিমধ্যেই স্থানীয় পর্যায়ে বিভিন্ন উদাহরণ সৃষ্টিকারী অভিযোজন ক্ষমতা অর্জন করেছে। এরকম কয়েকটা সুনির্দিষ্ট উদাহরণের কথা মনে করতে পারবেন, যেটা হয়তোবা অনেকের জন্য উদাহরণ হিসেবে লক্ষণীয় হতে পারে? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আমরা তো আসলে অনেক দিন থেকে দুর্যোগ মোকাবেলা করছি, তা আমাদের লেসেন্স লার্ন বা আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে গ্লোবাল পর্যায়ে। তা আমি যখন চিন্তা করছিলাম, যেমন ত্রিনিদাদ তোবাগোর যিনি একজন কিষান, তো উনি প্রায় মঞ্চে উঠে উনি চেয়ার করে, অনেকগুলো কমিটির চেয়ার করে, বলে যে অ্যাডাপ্টেশনে বাংলাদেশ থেকে আমরা কিছু আশা করি। মানে উনি প্রায় বলে থাকেন, তার মানে আমাদের একটা সক্ষমতা হয়েছে। এখন আমরা যেটা বলি, আবার মন্ত্রী মহোদয় যেটা বললেন সক্ষমতা উন্নয়ন, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতেই থাকে। তার মানে আমরা সক্ষম হয়েছি, আমরা আর সক্ষমতা দরকার নেই তা না। বাট আমি ছোট এক্সাম্পল দিই, যেমন আমরা গ্রিন ক্লাইমেট ফান্ডের এখন 4টা প্রজেক্ট করছি। তা একটা প্রজেক্ট প্রায় শেষ দিকে, এতদিন পর্যন্ত গ্রিন ক্লাইমেট ফান্ডে কিন্তু আমরা হাইলি স্যাটিসফ্যাক্টরি রেটিং দিয়েছে আমাদের। ওয়ার্ল্ড ব্যাংকে আমরা একটা প্রজেক্ট করেছি, কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট, সেটাও ওয়ার্ল্ড ব্যাংক আমাদের হাইলি স্যাটিসফ্যাক্টরি দিয়েছিল। এই তো 2টা ছাড়াও আপনি গ্লোবাল জার্নালে বলেন, গ্লোবালে কেস স্টাডিতে বলেন, বাংলাদেশের এক্সাম্পল কিন্তু চলে আসে। তবে আমি আরও বলতে চাই যে স্যারের সাথে কথার সাথে মিল রেখে যে আমাদের আরও টেকনোলজি দরকার, বিশেষত অভিযোজন বা অ্যাডাপ্টেশন টেকনোলজি। এটা বলতে গেলে ট্রান্সফার হয়ই না, এবং এখানে কোনো টাকা পয়সাই ব্যয় হয় না। এই যে অর্থায়ন এবং কারিগরি সহযোগিতা, এইটা যদি না থাকে, মাল্টিল্যাটারালিজম এবং ট্রাস্ট যদি না থাকে, তাহলে কিন্তু ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করা আন্তর্জাতিক পর্যায়ে খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। কারণ এই ক্ষেত্রে আমি বলতে চাই, এই ক্ষেত্রে কোঅপারেশন, আন্তর্জাতিক কোঅপারেশন এবং দেশীয় সক্ষমতা যখন একসাথে কাজ করবে, তখন এটা দৃষ্টিগ্রাহ্য এবং দৃষ্টিগ্রাহ্য এটার আমরা ফলাফল মাঠ পর্যায়ে দেখতে পারবো। আমি যদি উনি যেটা বললেন সেটার সূত্র ধরে, যে আপনার সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, এটার কারণে লবণাক্ততা বাড়ছে, আমরা যেটা বলি স্যালিনিটি ইনক্লুশন। একটা তো হচ্ছে এটা আমাদের যে উৎপাদন আছে, যে কৃষি উৎপাদন, সেটার উপর একটা প্রভাব পড়ছে। আরেকটা হচ্ছে ওখানে যে খাবার পানির যে সংকট উপকূলীয় এলাকায়, এবং সেখানে দেখেন আমরা বৃষ্টির পানি সংরক্ষণ যেটা এখন আমরা করছি, যে রেইন ওয়াটার হারভেস্টিং, এটা কিন্তু সারা বিশ্বে আপনার চলে এসছে। আরেকটা আমরা যেটা বলি, বিশেষ করে মহিলাদের এবং নারীদের ক্ষমতায়ন। তো আমরা যখনই অ্যাডাপ্টেশন বা অভিযোজনের কথা বলি, আমরা বলি লোকালি লেড, অর্থাৎ এটা কিন্তু ঢাকায় বসে আমি বা আমাদের সচিব উনি PKSF-এর একটা দায়িত্বশীল পদে আছে, এটা কিন্তু আমরা করছি না। আমরা যেটা করছি, আমরা একটা পরিবেশ সৃষ্টি করছি, এবং সেখানে স্থানীয় পর্যায়ে যারা আছেন, বিশেষ করে মহিলারা, নারীদের, তাদেরকে কিন্তু আমরা মূল নেতৃত্বে নিয়ে আসছি। এটা আমি মনে করি বাংলাদেশের জন্য অবশ্যই অনেক বড় একটা অর্জন, যে লোকালি লেড অ্যাডাপ্টেশন, শুধু অ্যাডাপ্টেশন না, কারণ এটা একেবারেই তৃণমূল পর্যায়ে, স্থানীয় পর্যায়ে হতে পারে। আরেকটা দেখেন, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিকল্পনা, যে এখন যেহেতু তাপমাত্রা বাড়ছে সারা বিশ্বে, হিমালয় পর্বতে যে বরফগুলো আছে সেগুলো কিন্তু এখন দ্রুত গলে যাচ্ছে। তো যেগুলো গলে কী হচ্ছে, সেইটা এখন বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে যাচ্ছে। অর্থাৎ আপনার হয়তো 3-4 বছরের যদি একটা টাইম ফ্রেম আমি দেখি, আমার এখানে বন্যার তীব্রতা বাড়বে। পরবর্তীতে এটা কিন্তু আপনার ফ্রেশ ওয়াটারের একটা সংকট সৃষ্টি করবে। তো এটা শুধু বাংলাদেশ না, আশেপাশে যে দেশগুলো আছে সবাই। তো আমরা এই যে বন্যা হওয়ার যে আশঙ্কা, যেহেতু আপনার বরফ গলে আরও বেশি পানি নেমে আসছে, সেটার জন্য আমরা নদী খনন করছি।
যেন আমার যে নদীগুলো আছে সেই নদীগুলোর এই যে অতিরিক্ত পানি যেটা আসছে এটা যেন এটা বহন করতে পারে, এটার নদীর ক্যাপাসিটি আমরা বাড়িয়ে দিচ্ছি। অর্থাৎ দেখেন, একদিকে হচ্ছে দুর্যোগ মোকাবেলা, কারণ আমি যদি সেই নদী খনন না করতাম তাহলে কি হতো, তাহলে বন্যা পুরো এলাকায় ছড়িয়ে যেত। আর দ্বিতীয় হচ্ছে আমরা কিন্তু সেখানে প্লান্টেশন দিয়ে, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারও আছে, আমরা একটা গ্রিন বেল্ট সারা বাংলাদেশে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, আমরা সেটাও করছি। সুতরাং এই যে আমাদের যে সমন্বিত একটা চিন্তা, এটা পৃথিবীর আর অনেক দেশে নাই। তারপরে লবণাক্ততার কারণে আমার খাদ্য নিরাপত্তা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, আমরা অনেক এখানে গবেষণা হচ্ছে এবং স্যালাইন রেজিস্ট্যান্ট ক্রপ আমরা তৈরি করছি। সো এই যে কাজগুলো আমরা করলাম, এবং এই কাজগুলো কিন্তু আমি মনে করি একেবারে এগুলো বাংলাদেশেরই কন্ট্রিবিউশন। এটার জন্য কিন্তু বিদেশ থেকে অর্থায়ন বলেন, প্রযুক্তি বলেন, সক্ষমতা বাড়ানোর বিষয়টা বলেন, সেটাও আসে না। সো এই যে বাংলাদেশের যে সফলতাগুলো, এটা শুরু হয়েছিল জার্মানির বন শহরে, পরবর্তী সর্বশেষ হয়েছে আমার মনে হয় চিলির সান্তিয়াগো শহরে। এই যে বাংলাদেশে যে আসলো, কারণ তারা জানে যে বাংলাদেশে যে বাংলাদেশ থেকে তারা অনেক কিছু শিখতে পারবে, এবং আমরাও চাই, কারণ আমরা যেটা আমাদের যে নলেজ আছে, আমাদের যে জ্ঞান আছে, এটা শুধু বাংলাদেশের মধ্যে সীমিত থাকুক এটা তো আমরা চাই না। আমরা চাই এটা সারা বিশ্বের সাথে এটা আমরা শেয়ার করব, এবং ওদের কাছ থেকেও কিন্তু আমাদের শেখার আছে। এখানে আফ্রিকার অনেক দেশ আছে এবং সেখানে খরা কিন্তু একটা বিশাল সমস্যা, ড্রাউট, তাদের পানির চাপ বা ওয়াটার স্ট্রেসও আছে। তো অনেক জায়গা আছে যেখানে আমরাও তাদের কাছ থেকে শিখতে পারবো। এই যে নারীর ক্ষমতায়নের কথাটা, যেটা বিশ্বজুড়েই বাংলাদেশে বিশেষত এই গত এক দশক বা তার চেয়ে একটু বেশি সময় জুড়ে এক ধরনের রেভলিউশনারি চেঞ্জ এনেছে মানুষের জীবনে, মেয়েদের যে নিজের ক্ষমতার অনুভূতিটা, এটা তো একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে তার মানসিকতাতেও। এই পটভূমিতে আপনার কি মনে হয় যে বাংলাদেশের এই অভিজ্ঞতাটা অন্যদেরকে কিভাবে অনুপ্রাণিত করতে পারে? গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে বাংলাদেশ কিন্তু সাউথ এশিয়ার মধ্যে লিডারশিপ অবস্থানে আছে, এবং অন্যান্য উন্নত দেশের কাছাকাছি এইরকম একটি অবস্থান আছে। তো বাংলাদেশের একটি প্রজেক্ট লোকাল গভর্নমেন্ট ডিভিশন বাস্তবায়ন করছে, লজিক প্রজেক্ট, যেখানে অল্টারনেটিভ লাইভলিহুড এবং মেয়েদের ব্যবসা করার এবং লোকাল লেভেল অন্যান্য যে ক্যাপাসিটি ডেভেলপমেন্টের, মার্কেটিংয়ের জায়গা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যে ভালনারেবিলিটিকে আমরা রেজিলিয়েন্সে পরিণত করেছি, এবং সেটা আবার আমরা প্রসপ্যারিটির দিকে মুভ করার জন্য চেষ্টা করছি, যেটা আমাদের মুজিব ক্লাইমেট প্রসপ্যারিটি প্ল্যানের একটা অন্যতম ফিলসফি, যে আমরা সেই দিকে যাব। তো আমরা কিন্তু সেই লক্ষ্যে কাজ করেছি, এবং এই প্রজেক্টটি গত কপে আমরা কিন্তু গ্লোবালি অ্যাওয়ার্ডেড হয়েছি, যে আমরা একটি নজির স্থাপনকারী কাজ করেছি, যে জেন্ডার এবং লোকাল লেড অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণ অঞ্চলে, যেখানে জলবায়ুর অভিঘাত বেশি শক্তিশালী, সেখানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ফিমেল হেডেড হাউস হোল্ডের সংখ্যা বাড়ছে, কারণ যেহেতু উৎপাদন বা কৃষি জমির উর্বরতা কমে গেছে, ছেলেরা শহরমুখী হচ্ছে বিভিন্ন ধরনের জব হান্টিংয়ের জন্য, অল্টারনেটিভ লাইভলিহুডের জন্য, তখন দেখাচ্ছে এলাকায় অনেক মেয়েরাই থাকছে। তখন তারা একই দিকে এই স্যালাইনিটির সাথে প্রতিকূলতা নিয়ে বাঁচতে পারে এরকম কৃষি উৎপাদনের দিকে যাচ্ছে, যে কিভাবে এটা, তারপর রেইন ওয়াটার হারভেস্টিং, অল্টারনেটিভ লাইভলিহুড, ফলে অনেক দিক থেকেই যেটা তার আগে ছিল না। ফলে একদিকে ভালনারেবিলিটি যেমন তৈরি হয়েছে, সেটার সাথে মোকাবেলা করে সে শক্তিশালীও হচ্ছে। এদিকে সরকারের সাপোর্ট আছে, এবং আমরা লোকাল গভর্নমেন্ট, আমাদের মিনিস্ট্রি এবং অন্যান্য আরও লাইন মিনিস্ট্রি আছে, তারা সকলে কাজ করছে। আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এখানে একটি স্পেশাল এফোর্ট আছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি আবারও একটু ফেরত আসতে চাই। এই যে আমরা জাতীয় অভিযোজন পরিকল্পনাটা করলাম, যেটা 2050 পর্যন্ত আমরা প্রক্ষেপণ করেছি, সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, কি ধরনের দৃশ্যমান অগ্রগতি আমরা অর্জন করতে পারবো বলে আপনি বিশ্বাস করেন? আমরা যেহেতু এখন সুনির্দিষ্ট 113টি আপনার এখানে কর্মসূচি আমাদের আছে, সেটা হয়তো কিছু বাড়তে পারে, কেননা এখন আমরা যেটা দেখছি যে স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন, এই দুটোর মধ্যে কিন্তু একটা বড় ধরনের একটা সম্পর্ক। বিশেষ করে যদি আমরা মহিলাদের স্বাস্থ্যের কথা চিন্তা করি বা ঢাকা শহরে ডেঙ্গির কথা চিন্তা করি, সব কিছুর কিন্তু একটা জলবায়ুর সাথে একটা সম্পর্ক আছে। এবং কয়েকদিন আগে যখন সুইডেনের রাজকন্যা প্রিন্সেস ভিক্টোরিয়া আসলেন,
যাওয়ার আগে আমি তার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আপনি যে ফিরে যাচ্ছেন কোন অভিজ্ঞতা বা কোন বিষয়টি আপনি নিয়ে যাচ্ছেন আপনার সাথে। তো উনি তখন বললেন যে এই যে নারী বা মহিলাদের ক্ষমতায়ন। আমরা যখন ওই যে লজিক প্রকল্পে যাই, এটা ছিল মানে কয়রাতে না আপনার দক্ষিণাঞ্চলে, তো সেখানে দেখলাম মহিলারা তারা যে আপনার জীবিকার জন্য যে মাছ চাষ, তারপরে হাঁস মুরগি, তারপরে ভেড়া, কাঁকড়া, মানে এই যে তারা যেগুলো করছে, এবং এটা কিন্তু সম্ভব হয়েছে কেননা তাদেরকে আমরা আস্থায় নিয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে তাদের বিষয়ে, সেখানে তাদেরকে আমরা তাদের অংশগ্রহণটা আমরা নিশ্চিত করেছি। অর্থাৎ তাদের এই টেবিলে একটা সিট আছে, তারা বসে তাদের চাহিদা তাদের কথাগুলো বলতে পেরেছে। বাংলাদেশের দিকে যদি আমি তাকাই এবং জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, 1 নম্বর হচ্ছে আমার খাদ্য নিরাপত্তা, এটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়। দ্বিতীয় হচ্ছে আমি যেটা মনে করি যেভাবে আপনার মানুষ স্থানচ্যুত হচ্ছে, আমরা তাদেরকে এখন উদ্বাস্তু বলছি বা ক্লাইমেট রেফিউজি বলছি, তাদের যে পুনর্বাসন করার যে একটা চাপ প্রতিদিন আমাদের উপরে বাড়ছে। হাজার হাজার মানুষ কিন্তু এখন চলে আসছে, বিশেষ করে উপকূলীয় এলাকা থেকে। ঢাকার উপরে চাপটা বেশি, তারপরে চট্টগ্রাম এবং অন্যান্য শহরে। তো এটা আমরা কতটুকু করতে পারবো? আমরা চেষ্টা করছি, আমরা স্মার্ট সিটি নির্মাণ করার চেষ্টা করছি। কক্সবাজারে আমাদের রাষ্ট্রায়ণ প্রকল্পের সাথে এই ধরনের যারা জলবায়ু পরিবর্তন উদ্বাস্তু আছে তাদেরকে আমরা পুনর্বাসন করার চেষ্টা করছি। মংলায় আমরা করছি, এটার চাপটা কমবে। তারপরে স্বাস্থ্যের দিক থেকে আমি কিন্তু অনেক এখানে বেনিফিট পাবো। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি দেখেন, এই যে আমি সমুদ্র পৃষ্ঠের উচ্চতার কথা বললাম, তাহলে বাংলাদেশের যে মানচিত্র আছে সেটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আমরা শুধু আমাদের যে অভিযোজন যে পরিকল্পনা আছে সেটা না, আমরা যদি তাপমাত্রা বৃদ্ধির বিষয়টাকে নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে আপনি 230 বিলিয়ন, কেন এখানে 1000 বিলিয়ন ডলার দিয়ে কোনো কাজ হবে না। এবং সারা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, বর্তমানে যেটা আমরা লক্ষ্য করছি, বা বাংলাদেশের তাপমাত্রার বিষয়টাই যদি দেখেন এই যে বিগত কয়েকদিনে, সেটা কিন্তু হচ্ছে 1.1 ডিগ্রি সেলসিয়াস। তো এটা যদি 1.5ও হয়, 1.5 কিন্তু আমি মনে করি আমাদের জন্য কোনো নিরাপদ জায়গা না। যদি আমরা 1.5-এর কথা বলছি, তাহলে এই প্রভাবটা কি পর্যায়ে যাবে? আর এখন যেভাবে বিভিন্ন দেশের যে অঙ্গীকার আছে, তারা যেটা বলছে ন্যাশনালি ডিটারমিন্ড কন্ট্রিবিউশন, যে তারা বলছে হ্যাঁ আমরা আগামী কয়েক বছরে এই কাজটি করব আপনার কার্বন নিঃসরণ কমানোর জন্য, সেটা যদি তারা শতভাগ যদি তারা সেটা করে এবং পালন করে, তারপরেও আমাদের তাপমাত্রা বৃদ্ধি 2.6 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে মানে সেটাকে আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা যতই এই কাজ করি, দিনের শেষে তারা যদি এই তাদের নিঃসরণ না কমায়, এবং আমরা যেটা বলি ফসিল ফিউল মানে জীবাশ্ম জ্বালানি থেকে যদি আমরা সরে না আসি, সমস্যার সমাধান হবে না। কারণ এখন কি হচ্ছে, একদিকে আমরা সমস্যা তৈরি করছি, আরেকদিকে আমরা বলছি সমস্যার সমাধান দরকার। তো দুটো তো একই সাথে হতে পারে না। আগে তো আমাকে সমস্যা তৈরির ক্ষেত্রে আমরা বলতে হবে যে না এটা আর আমরা করব না, তারপর আমরা সমাধানের দিকে যাব। এইটা হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং ঢাকায় আমরা এখন যেই এক্সপোটা যেটা আমরা উদ্বোধন করলাম, সেটা থেকে যে খুবই আমি মনে করি খুবই জোরালো একটা কণ্ঠ এখান থেকে কিন্তু আমরা বাকুতে নিয়ে যেতে পারি, যেটা আমাদের পরবর্তী COP29-এ হচ্ছে। কারণ দেখেন এখানে যে 104টি দেশ আছে, তাদের জনসংখ্যার দিকে তাকান, সারা বিশ্বের জনসংখ্যা এখন কত? 810 কোটি কাছাকাছি। এবং এই যে দেশগুলো আছে এটা প্রায় 700 কোটি। সুতরাং এটা সত্যিকার অর্থে এখানে আপনি দেখেন সবাই আছে, এখানে চীন আছে, ভারত আছে, আমেরিকা আছে, সাউথ আমেরিকা আছে, ছোট দ্বীপ রাষ্ট্র আছে, আফ্রিকার LDC কান্ট্রিগুলো আছে। সুতরাং এখান থেকে আমরা যে সুপারিশগুলো নিয়ে যাব, এখানে আমরা আমাদের যে বক্তব্যটা তুলে ধরব, সেটা কিন্তু পরবর্তী বাকু কপে এটা অনেক বড় একটা এটার একটা আমি মনে করি একটা মোমেন্টাম এটা তৈরি হবে, যার জন্য এটা ইম্পর্ট্যান্ট। এবং আমরা বাংলাদেশে এটা করছি, কারণ বাংলাদেশে হচ্ছে আমরা যেটা বলি দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট চেঞ্জ। আমরাই কিন্তু এখানে দেখেন সব ধরনের অভিঘাত আমরা এখানে লক্ষ্য করছি, খরা থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, লবণাক্ততা, তারপরে আপনার সাইক্লোন, ঘূর্ণিঝড়, হিমালয়ে বরফ গলে যাচ্ছে, স্বাস্থ্যের উপরে আমাদের যে বিষয়টা। সুতরাং এটা আমি মনে করি আমাদের অনেক বড় একটা সুযোগ, অনেক বড় একটা সম্ভাবনা। এবং আমরা সকলে মিলে যদি, কারণ এখানে দেখেন উন্নত দেশও আছে, এখানে আমেরিকা থেকে আসছে, কানাডা থেকে আসছে, ফ্রান্স থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে আসছে। সো এই যে আগে আমরা চিন্তা করতাম যে অভিযোজন হচ্ছে শুধু কয়েকটা
দেশের মাথা ব্যথার বিষয়। এটা হচ্ছে স্বল্প উন্নত দেশ, এটা হচ্ছে ছোট দ্বীপ রাষ্ট্র। এখন তারা এটা উপলব্ধি করছে যে আজকে যেটা বাংলাদেশ ও এই সমস্ত দেশে ঘটছে, এটা আগামীকাল ওই দেশেও ঘটবে। এখন আমরা মানে দুবাই শহরে যে ঘটনাগুলো ঘটলো, যেটাকে আমরা বলি যে এটা হচ্ছে বিশ্বের একটা স্মার্ট সিটি, তারা বলে ইট ইজ এ সিটি অফ দ্য ফিউচার, মানে ভবিষ্যতের একটা দল। তারা কিভাবে কাবু হয়ে গেল বিপর্যস্ত। দেখেন। সো এই যে এখন সবাই বুঝতে পারছে যে এটা শুধু স্বল্পোন্নত দেশের বা উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ না, এটা উন্নত বিশ্বের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। এখন যেহেতু তাদের নিজেদের স্বার্থ এখানে জড়িয়ে গেছে, এখন হয়তো তারা বিষয়গুলিকে একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করবে। আমরা সেই প্রত্যাশায় থাকি যে এতদিন তারা দূরবর্তী সমস্যা হিসেবে দেখেছে, সেই দূরবর্তী সমস্যা থেকে এটা এখন তাদের নিকটতর সমস্যা হয়ে হাজির হচ্ছে, এবং সে থেকেও সেই কারণগুলো তাদেরকে আরেকটু বাস্তবের প্রতি দৃষ্টি দিতে, আরেকটু নির্লোভ হতে, আরেকটু বৈশ্বিক হতে উদ্বুদ্ধ করবে। আপনাদের এই সমৃদ্ধ আলোচনার জন্য ধন্যবাদ।